হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আরও একটি দেশি কবুতর খামারে আপনাদের নিয়ে আসলাম আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য খোপ রয়েছে। এখানে কিন্তু খামারি অনায়াসে কোনো সমস্যা ছাড়াই দেশি কবুতর পালন করে ব্যাপক সফলতা পাচ্ছেন। দর্শক, আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলবো। তিনি ঘরগুলো কি দিয়ে তৈরি করেছেন এবং কি কাঠ দিয়ে তৈরি করেছেন এবং এই ঘরে কবুতর তার সুবিধা মতো থাকতে পারতেছে কিনা এবং এত বড় ঘর তৈরি করতে তার কেমন টাকা খরচ হয়েছে। দর্শক, যারা নতুন খামার দিবেন বা পরিকল্পনা করতেছেন, আপনিও উদ্যোক্তা হবেন, তাদের কিন্তু আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ নতুন একটি খামারির যে অভিজ্ঞতা এটাই আপনাদের জানা উচিত। তাই দর্শক, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। নমস্কার দাদা। আচ্ছা, নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ, আছি, ভালো আছি। আচ্ছা, আপনার এই সুন্দর খামারে আমরা আসলাম এবং আপনার এই খামারটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব দর্শকদের সাথে। আমরা আসছি আরএস কৃষি টিভির পক্ষ থেকে। আমার নাম হচ্ছে মুকুল ক্রুশ, ক্যামেরার পেছনে রয়েছে তারেক ইসলাম। আমরা একটু আপনার খামারটা সম্পর্কে যে জানা অজানা তথ্য রয়েছে এবং আপনি যে নতুন খামারি হিসেবে কবুতর পালনের ক্ষেত্রে যেসব সমস্যা দেখতেছেন এটা তুলে ধরবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে, যেন নতুন যারা শুরু করবে তাদের জন্য একটু হলেও এই প্রতিবেদনের মাধ্যমে সহযোগিতা হয়। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আপনার নাম এবং বর্তমানে কোনো পেশার সাথে আপনি জড়িত কিনা এটা একটু আমাদের বলুন। না, আমি আসলে আমার নাম ডেভিড কস্তা। আমি পেশাতে জড়িত ছিলাম, এখন নাই। পেশাতে জড়িত ছিলাম বলতে আমি চাকরিতে ছিলাম। করোনাতে আমার চাকরি চলে গেছে, এর জন্য আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে চিন্তা করলাম কি করব, কোনো কিছু করা যায় কি না। পরে আমি আর কি এই খামারটা করলাম, কবুতরের খামার, আর এটা নিয়ে আছি এখন আপাতত আর কি। আচ্ছা, তাহলে বলা চলে আপনি যখন চাকরি হারিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে আপনি করোনায়, তো সবারই অবস্থা খারাপ, সবারই চাকরি নিয়ে একটু টানাটানি গেছে, তখনই কিন্তু বেশিরভাগ মানুষ উদ্যোক্তা হয়েছে। যখন মানুষ বাড়িতে এসে কিছুদিন বসে থেকেছে, তারপরে চেষ্টা করেছে কোনো উদ্যোক্তা হই। আমরা কিন্তু ঠিক তখন থেকেই দর্শক আপনাদের উদ্বুদ্ধ করে যাচ্ছি যে আপনারা কবুতর পালন করে নিজের সংসার চালাতে না পারেন, নিজের হাত খরচটা অন্ততপক্ষে তুলতে পারবেন, এখন না হোক 1 বছর পরে। তো আপনি যে কবুতর পালনটা শুরু করলেন, আমরা একটু কবুতর পালন সম্পর্কেই জানতে চাই আপনার কাছে। প্রথমে একটু খরচের হিসাবটা জানবো, কারণ আপনি ব্যাপক টাকা ইনভেস্ট করেছেন, এখানে অনেক বড় একটি ঘর তৈরি করেছেন এবং কবুতরের জন্য পর্যাপ্ত সেফটি দিয়েছেন এখানে। তো প্রথমে জানতে চাই আপনার এত সুন্দর যে কবুতর খামার, এই খামারটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে আপনার টোটাল, মানে এ টু জেড? প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে আমি যখন চাকরি ছেড়ে দিয়ে আসি, প্রথমে অবস্থায় খুব চিন্তা করছিলাম যে কি করব, কারণ করোনায় চাকরি নাই, এখন আমার তো কিছু করা উচিত। এরপরে মানে চিন্তা করতে 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 বাড়িতে আলাপ করি আমি। তা আমার একটা পিসি আছে বাড়িতে, মানে ফুপুর কাছে আলোচনা করি যে কি করা যায়, কারণ এখন তো আমি বেকার, চাকরি নাই। তো পিসি বললো যে ঠিক আছে, মানে ফুপু বললো যে কি করবা দেখো, চিন্তা করো। পরে আমি এই জিনিসটা বলি যে আমি একটা কবুতর খামার করতে চাই। তা আমার খামার করতে গেলে মোটামুটি ভালো একটা পুঁজি দরকার। এরপরে মানে বাড়িতে আলাপ করি, ফুপু বলে ঠিক আছে তুমি শুরু করো, আমি তো অনেক বছর চাকরি করছি, এখন আমিও বাড়িতে আছি, তোমার আমি সাহায্য করব। পরে আমি দেখলাম যে কি করা যায়। পরে কিছু ভাইয়ের সঙ্গে আলাপ করলাম, পার্শ্ববর্তী ভাইয়েরা মানে কবুতর পালন করে। তা আমি ওই দিক থেকে উদ্যোক্তা হলাম। তারপরে দেখলাম যে ইউটিউবে আমি কিছু পাইছি যে হ্যাঁ প্রতিবেদন পাওয়ার পরে দেখলাম, পরে চিন্তা করলাম যে খালি তো ইউটিউবের প্রতিবেদন দেখে হবে না, নিজের কিছু অভিজ্ঞতা দরকার। তারপরে একটু অভিজ্ঞতা নিয়ে আমি শুরু করছি। আমি চেষ্টা করছি যেন বড় পরিসরে কিছু করা যায়, এর জন্য আমি শুরু করছি আর কি। যে প্রথমত ঘর তৈরি কিভাবে করব, কি পরিকল্পনা দরকার, এইভাবে করতে করতে আমি ঘর শুরু করলাম। আচ্ছা, খরচ কেমন হয়েছে পুরাটা মিলিয়ে, সব মিলিয়ে? প্রথমে কত জোড়া কবুতর নিয়ে আসছেন ওটা পরে আসতেছি, কিন্তু ইনভেস্ট করেছেন কত টাকায় ঘর বাবদ? আমার ইনভেস্ট হয়েছে মোটামুটি 1,80,000 টাকা প্রথম অবস্থায়। হ্যাঁ, খুব বাদে, কবুতর বাদে, শুধু ঘরের পিছে আমি ইনভেস্ট করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে ঘরটা কিন্তু অনেক উঁচু, সাইডের যে জমি আছে তার থেকে এখানে মাটি ফেলতে হয়েছে, তারপর নিচে যেহেতু পাকা, নিচে ঢালাই দিতে হয়েছে, সাইড দিয়ে কিন্তু নেট আছে, লোহার নেট, সব মিলিয়ে 1,80,000 টাকা আপনার এখানে ইনভেস্ট। তো প্রথম যে শুরু করলেন আপনি কত জোড়া দিয়ে শুরু করেছিলেন এবং কি জাত? আমি আসলে প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করি, আমার 20 জোড়া কবুতর ছিল। এরপরে আস্তে আস্তে আমি দেখলাম যে না, দেশি কবুতরের পাশাপাশি যদি আমি কিছু ফ্যান্সি কবুতর রাখতে পারি, যেগুলা নর্মালি পালা যায় আর কি, মানে
সাধারণ কবুতরের মতোই খাওয়া দাওয়া করে। তো আমি এর জন্য ওই দেশি কবুতরের সঙ্গে ঘিয়া চন্দন এবং ওই বোম্বাই কবুতরের করি আর কি, চাষাবাদ শুরু করি। হ্যাঁ, মিক্স করে পালন করতেছি আমি। আচ্ছা, তো আপনি কোনটায় বেশি লাভবান হবেন বলে আপনার মনে হয়, দেশিটা না মিক্স করে পালন করতেছেন? এক একটা কবুতরের তো এক এক রকম দাম হয়, তো একটা মিক্স ক্ষেত্রে যে পালন, এটা কি সমস্যা বেশি না সুবিধা আছে? আসলে মিক্স করে পারলে আমি দেখলাম যে দুইটাই প্রয়োজন। দেশিটা থেকে আমি এই যেগুলা ওই যে ঘিয়াচন্দন কিংবা বোম্বাই এগুলার ডিমগুলা নিয়ে আমি দেশি কবুতর দিয়ে আর কি করাই, প্রজনন করাই। তো ওই হিসাবে আমি দেখি যে দুইটাই প্রয়োজন। আমার দেশি কবুতরের জন্য কিছু রাখছি আমি, যেন আমি দেশি কবুতর দিয়ে ওই বিদেশি কবুতরের ডিমগুলা ফুটাইতে পারি। আমি ওই বাইরের কবুতরের ডিমগুলা আমি ওই দেশি কবুতরে দিয়ে ফুটাইয়া এগুলা আর কি আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। আচ্ছা, এতে যেহেতু দেশি কবুতরের বাচ্চার দাম সর্বোচ্চ 200 টাকা বাচ্চা, মানে খাবার উপযোগী যেগুলো বাজারে বিক্রি হয়, তো আর ফেন্সি কবুতর বা যেগুলো পালন করতেছেন আপনি বাইরের কবুতর, সেগুলোর বাচ্চার দাম কিন্তু একটু বেশি। তাহলে দেশি কবুতরের নিচে যদি বিদেশি কবুতরের ডিম দেওয়া যায় তাহলে বেশি হচ্ছে প্রোডাকশন এবং আপনি বেশি লাভবান হচ্ছেন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আচ্ছা, আমরা এবার একটু এই ঘর সম্পর্কে জানতে চাই। আমরা সচরাচর বিভিন্ন মানে খামারে গিয়েছি, আমরা গিয়ে জেনেছি বা দেখেছি সেখানে যে আসলে বেশিরভাগ সময় মেহগনি কাঠ, কাঁঠাল কাঠ, বিভিন্ন কাঠ দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়। তো আপনার এখানে আমরা দেখতেছি যে সম্পূর্ণই আলাদা, ব্যতিক্রম। আপনি তৈরি করেছেন নারকেল কাঠ দিয়ে। এটা কিভাবে সম্ভব হলো এবং কেমন টেকসই, এটা একটু আমাদের বলবেন? আসলে আমি ঘর করার পরে চিন্তা করলাম যে আমার খুব কম খরচে আমি কিভাবে একটা কবুতরের বড় রকমের ঘর করতে পারি, কারণ আমার ঘরটা যথেষ্ট বড়। তো এই জন্য আমি চিন্তা করতেছিলাম যে আমার অল্প টাকা দিয়ে আমি কিভাবে ঘরটা করতে পারি এবং কবুতরের খুব ভালো থাকবে। পরে আস্তে 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 চিন্তা করলাম, আমি কিছু লোকের সঙ্গে যোগাযোগ করছি। ওরা যেটা বললো যে মেহগনি কাঠ, কাঁঠাল কাঠ এগুলো অনেক দামি কাঠ, এগুলো দিয়ে খরচ করলে আমার অনেক টাকা যাবে। তো আমি স্বল্প খরচে এই নারকেল গাছের কথা শুনছি। কারণ এটা আপনার যদি আমি না ভিজাই, শুকনা জায়গায় রাখা যায়, অনেক দিন পর্যন্ত এটা টিকে থাকে। এবং এই নারকেল গাছের যে কাঠটা হয় এটা সহজে কিন্তু পেরেক মারা যায়। হ্যাঁ, পেরেক মারা যায়। আর এটা দিয়ে আমি ওই নিজে নিজে ঘর করতে পারবো, এরকম একটা পাইছি আর কি। মেসেজ পাওয়ার পরে আমি শুরু করলাম। আমি নারকেল গাছ কেনার পরে ওটা থেকে ওই কাঠ বানাইয়ে আমি যে তৈরি করছি, আপনারা দেখুন। আমি এটা ভিজাই না, যতটা পারি ড্রাই রাখি। আর এটা আমার মনে হয় ড্রাই সিজনে সবচেয়ে ভালো থাকে। যেমন বর্ষা থাকে একটু হয়ে থাকে, কিন্তু হ্যাঁ স্বেচ্ছাতে থাকে। স্বেচ্ছাতে বলতে কি, অত স্বেচ্ছাতে না, মানে হালকা একটু হয়ে থাকে। তো ড্রাই সিজনে আমার এগুলো শীতে, তারপরে যে গরমের সিজনে খুবই থাকে, শুকনা থাকে। আমার এটা মানে আমি দেখলাম যে এটা ভালো, কারণ যখন ড্রাই থাকে বেশি, কবুতরের গুয়ের যে থাকে, রসটা থাকে, এটা চুষে নেয়। এতে করে আমি কিন্তু বাচ্চাগুলো যেগুলো ফুটাই, দেখা যায় যে আমার ডিম নষ্ট হয় না। তাহলে এটা দেখা যাচ্ছে একটা ভালো উদ্যোগ বা ভালো একটা প্রক্রিয়া। কিন্তু এই কাঠটা টিকসই কেমন, মানে এখনো পর্যন্ত কি নষ্ট হওয়ার কোনো ভাব দেখতেছেন? না, এখনো এটা আমার মোটামুটি 1 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। কই এটা কোনো গুণে কিংবা কোনো রকম দেখি না আমি যে এটা নষ্ট হওয়ার মতো। এখন তো আমি দেখতেছি যে আরও আমি মানে লাভবান হয়েছি, কারণ এটা দেখতেছি যে কাঠ যে পায়খানাটা পরে ওটা কিন্তু স্বেচ্ছেতে, আর ওইটা চুষে নেওয়াতে তা আমার এই কবুতরের ডিমটা যে দেয়, ওমটা ভালো হয়। আমার মনে হয় যে শুকনা থাকে তো কাঠটা, এর জন্য আর বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে দর্শক, আপনারা যারা নতুন খামার করবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। যেহেতু এক খামারি ভাই নারকেল কাঠ দিয়ে খামার করে লাভবান হচ্ছেন বা সুবিধা পাচ্ছেন, তাহলে আপনারা চেষ্টা করবেন, যদি আপনার বাড়িতে কোনো পড়ে থাকা নারকেল গাছ থাকে সেটা দিয়ে কাঠ তৈরি করে কিন্তু আপনিও খুব সহজে অল্প টাকায় বাড়িতে কবুতর ঘর তৈরি করতে পারবেন। এবার একটু কবুতরে আসি। প্রথম শুরুটা একটু জানতে চাই, কত জোড়া দিয়ে শুরু হয়েছিল আপনার? আসলে আমি 20 জোড়া দিয়ে শুরু করছিলাম, কারণ ঠান্ডা ছিল। সবাই বলছিল, বাড়ি থেকেও আমার ফুপু বলতেছিল বারে বারে যে শীত তো, কারণ অনেক রকম অসুখ থাকতেই পারে, এর জন্য তুমি আগেই করো, অল্প দিয়ে শুরু করো। তা আমি অল্প দিয়ে শুরু করছি। শুরু করার 20টা দিয়ে শুরু করছিলাম। শুরু করার পরে দেখলাম যে হ্যাঁ আসলেই কিছু রোগ ফেস করতে হয়, এগুলো আমি আস্তে আস্তে করছি। তো এখন মোটামুটি আর কি ভালো।
আচ্ছা, এখন মোটামুটি ভালো। এখন এই পর্যায়ে আমরা তো অল্প কিছু কবুতর দেখতেছি এখানে, যেহেতু ছেড়ে দিয়ে পালেন হয়তো সব বাহিরে। এখন সব মিলিয়ে কত জোড়ার মতো হয়েছে, বাচ্চা টাচ্চা সব মিলিয়ে কত জোড়া? আমার মোট আছে 100 জোড়া, 100টা, সরি 100টা, হ্যাঁ 50 জোড়া। আর এগুলা এই যে বাচ্চা আমি কিছুদিন আগে বিক্রি করছি, প্রায় 20 জোড়ার মতো বিক্রি করছি। তো আমার 50 জোড়া থেকে 50 জোড়া হয় তা না, তো আমার এরকম আর কি 40 জোড়া 45 জোড়া বাচ্চা আমি মোটামুটি পাই। আচ্ছা, সব ঘরে তো বাসাও করেনি, হয়তো সবগুলা কোনো জোড়া ওইভাবে নেয়নি বা ডিম পাড়ার উপযুক্ত হয়নি। তো মাসে কত জোড়ার মতো বাচ্চা আসতেছে আপনার আইডিয়া? আসলে আমি তো খোপে ইয়াটা রাখি না, বজ্রটা রাখি না। আমি সব সময় বাচ্চা করার পরেই আমি পরিষ্কার করে দিই, কারণ এটা পরিষ্কার না করলে যে পোকাটা হয়, ছোট বাচ্চার দেখা যায় কি অনেক সময় যে বাচ্চার ওই রক্ত খায়, হ্যাঁ ছিদ্র করে ঢুকে যায়। এর জন্য আমি সবসময় পরিষ্কার রাখি। বাচ্চাটা করার পরেই যে কয়েকটা ফ্রি হয়ে যায় ওগুলো আমি ওই বাচ্চা বিক্রি করার পরে আমি পরিষ্কার করে দিই, কারণ আমরা জানি যে খোপটা বেশি হয়ে গেলে এটা নোংরা হবে বেশি, এই জন্য আমি পরিষ্কার করে দিই। মোটামুটি আমি বললাম না যে 40 জোড়ার মতো বাচ্চা আমি বিক্রি করি। আচ্ছা, প্রতি মাসে। তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো একটা মানে সংসারের পাশাপাশি একটা আয়ের একটা উৎস তৈরি করেছেন বাড়িতে। হ্যাঁ। তো আমরা এবার একটু খাবার সম্পর্কে জানতে চাই, আপনি কি কি ধরনের খাবার খাওয়ান কবুতরকে? আমি আসলে বাচ্চা যখন বেশি থাকে তখন আমি বেশিরভাগই আলো চাল আছে না, চাল খাওয়ান বেশি? আলো চাল, গম, লালগুলা, হ্যাঁ লাল যেটা মোটা চাউলের আর কি, আলো চাল মোটা ধানের, এটা আমন ধানের বেশিরভাগই আমি করি। আমন ধানের যে দেখতে পাচ্ছেন, আমন ধানেরই, আমন ধানের চাউল এবং গম, আর থাকে হলো আমার ওই যে গুঁড়া, ইটের গুঁড়া। আর হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে বেশি করি আমি বাচ্চা থাকার সময়ে সরিষা ইউজ করি আমি। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মানে সম্মানিত যে উদ্যোক্তা তিনি কিন্তু আমাদের সামনে বসে আছেন। তার কিন্তু বয়স অনেক, দর্শক প্রায় 90-এর কাছাকাছি। আমরা এখন তার মুখ থেকে শুনবো তিনি যে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন, সে আসলে কিভাবে ভাবলেন এটা যে কবুতর পালন আসলে একটি সফল ধরনের বিজনেস বা উদ্যোগ। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কিভাবে মানে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা জোগালেন? আপনি কিভাবে কবুতরটাকে কিভাবে দেখেন? কবুতর পালন কি আসলে লাভজনক একটা বিজনেস? কবুতর ভীষণ লাভজনক বিজনেস। তো ডেভিড যখন চাকরি ছেড়ে আসে, করোনা যখন ভয়াবহ রূপ নেয় গত বছর, তখন ও চাকরি ছেড়ে চলে আসে। চলে আসার ফলে সে মনে হয় অথই সাগরে পড়ে গেছে, কারণ তার চাকরি বাকরি নেই, ছেলে পেলে নিয়ে বউ নিয়ে কী করবে। তখন তাকে আমি পরামর্শ দিই, তুমি আগেও অল্প পরিসরে কবুতর পুষেছ, এখন আবার কবুতরের ব্যবসা শুরু করো। সে বলছে তাই করব, আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি যে হ্যাঁ, তুমি চেষ্টা করো, চেষ্টা করলে মানুষের অসাধ্য কিছু নেই। তাই সে লোন নিয়ে, কিছুটা লোন নিয়েছে, লোন নিয়ে এই ঘরটা শুরু করে। আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় ঘর করবো, আমি বলছি এই জায়গায় ঘর করো। জায়গা দেখায় দেওয়ার পরে সে এখানেই ঘর শুরু করে। আর ঘর শুরু করার পরে তারপর সে কবুতর আনে অল্প 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 করতে করতে এখন প্রায় 100 জোড়া 50 জোড়ার মতো কবুতর হয়ে গেছে, বাচ্চাও অনেকগুলো হয়েছে। এখন সে অনেক খুশি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে ভালো একটা উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যে এটা আসার পরে আপনি খুব দুঃখজনকভাবে বলতেছিলেন আমাদের যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনার এখানে, নাকি সাপের আক্রমণে কিছু কবুতরের ক্ষতি হয়েছে। এটার থেকে যেন বাকি দর্শকরা সাবধান হয়, এর জন্য আপনি একটু বলুন কি ঘটেছিল, সাপ সম্পর্কে আমাদের বলুন, কিভাবে আক্রমণ করলো। আসলে আমি কি বলবো, আমি যেটা আশা করি নাই সেটাই হয়েছে আমার সঙ্গে। আমি এত মজবুত করে ঘর করার পরেও হঠাৎ করে আমার কবুতর যখন আমি শুরু করি, ডিম পাড়ছে, ডিম পাড়ে বসে রয়েছে ছোট ছোট বাচ্চা। হঠাৎ করে সকালে আমি ঘর খুলে দেখি কি 4-5টা কবুতর একবারে নিচে পড়ে আছে, আর বড়গুলা সব উপরে উঠছে, এগুলো আর নামতেছে না। আমি তো অবাক, কি হয়েছে কেউ বুঝতে পারতেছি না। বাচ্চা নাই, ডিম নাই, বড় কবুতরগুলো আমি ঢোকার পরে ছোটাছুটি করতেছে, কি একটা অবস্থা। আর নিচে যেগুলো পড়ে আছে এগুলো আসলে কোনো পাচ্ছিলাম না। আমি উঠাইলাম, এইভাবে নিচে পড়ে রয়েছে, উঠাইলাম, দেখলাম যে আসলে কোনো নাই, ক্লু পাওয়া যাচ্ছিল না যে আসলে কি হয়েছে। হ্যাঁ, রাত্রেবেলা এই ঘরে তো ঢোকার মতো কোনো নাই, কিভাবে এরকম হলো, টেনশনে পড়ে গেছে সবাই। পরে আমি কি করলাম যে কবুতরটা ওই পাখা উপর থেকে
ইগুলা ছড়াইলাম, ছড়ানোর পরে দেখি কি আঘাত দেখা যায় কিনা, এই জন্য আমি করছি। পরে দেখলাম যে ঘাড়ের মধ্যে ছোট্ট একটা ওই ইয়ার দাগ, দাঁতের দাগ, হ্যাঁ, এবং এইটুকু পুরাটা কালো হয়ে গেছে, বুকটা একবার ওই থলি পর্যন্ত পুরাটা কালো হয়ে গেছে। আচ্ছা, একটা দেখার পরে আমি চিন্তা করলাম এটা হয়তো অন্য কারণে হইতে পারে, কোনো বিষ টিস খাইছে এরকম কিছু, কারণ আমার কবুতর বাইরে আমি ছাড়া রাখি, কারণ আমার ওই ইয়ে আছে ঘরে, ওর সিস্টেম করা আছে, ওরা বেরোয় আবার ঢোকে। তো পরে আমি তো অবাক যে এটা হয়তো বিষ টিস খাইছে এরকম এর জন্য, কিন্তু যখন দেখলাম আমার 4-5টা এরকম পড়ে আছে, যার যার খোপের সামনে শেষে পড়ে আছে, পরে দেখলাম যে না, এটা তো কোনো কিছু দাগ, মানে দাঁতের দাগ। পরে খেয়াল করে ভালো করে দেখলাম যে প্রত্যেকটারই একই, মানে কবুতরটা যখন তার ডিমরে বাচ্চারে সেভ করতেছিল, ওই সাপটা সবল মারতেছিল, ওই সময়ই একবারে ঠিক এই জায়গার মধ্যে মানে কামড়ায়। আর এমন দেখলাম সাপটা কামড় দেওয়ার পরে মনে হয় কিছুক্ষণ অপেক্ষা করতেছিল, একবার ওই জায়গায় সাপ ওই খোপের সামনে মানে কবুতরগুলো পড়েছিল, আর বাচ্চাগুলো নাই, একটু বিধ্বস্ত অবস্থা এইগুলার বাসাগুলার, কারণ বাচ্চাগুলো খেয়ে গেছে। না, আমি তো মনে করছিলাম যে আমার মনে হয় কবুতর পালার হচ্ছে না, কারণ এত টাকা ইনভেস্ট করার পরে যখন আমি এই ধরনের পরিস্থিতিতে পড়ছি, আর অনেকে বলতেছিল এটা গুই সাপ কিংবা ইন্দুরে খাইছে, এই ধরনের মানে অনেকে অনেক রকম মন্তব্য করতেছিল। কিন্তু যখন আমি দেখলাম যে সাপের ঘাড়ের মধ্যে ঠিক গলার মধ্যে এই জায়গায় কামড়টা, মানে দাঁতটা, তারপরে বিষে গুলো কালো হয়ে গেল, হ্যাঁ, বুঝতে পারলাম যে এটা আসলে সাপ ছাড়া। এরপরে কি পদক্ষেপ নিলেন আপনি, কিভাবে বন্ধ হলো সাপের আক্রমণ? এরপরে আমার বাড়ির আশেপাশে যত ডালপালা ছিল গাছের মানে ইয়ার সঙ্গে চালের সঙ্গে করা, হ্যাঁ, এই ঘরটা কিংবা অন্য ঘরেও আমি পুরোটা সাইড দিয়ে যত গাছগাছালি ছিল এগুলা ডালপালা সব করে দিছিলাম, হ্যাঁ, কেটে দিছি, যেন সাপটা কোনো মতে আর ঢুকতে না পারে। এবং ঘর পুরোটাই তন্ন তন্ন করে খুঁজছি যে সাপটা কি ঘরেই আছে নাকি, অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে নাই। এরপরে আমি কি করি, বাইরে কারেন্টের জালই করি, এই যেগুলো মাছ মারার কারেন্ট জাল, এটা আপনারা হয়তো দেখবেন বাহিরেই করা আছে, পুরোটা ঘর আমার ওই কারেন্টের জাল দিয়ে ঘেরানো আছে। কারণ হচ্ছে যেন সাপটা কারেন্টের জালে সহজেই সাপ করে ধরা পড়ে, বেঁধে যায়, এর জন্য আমি ওইটা ব্যবস্থা করছি আর কি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আরএস কৃষি টিভির পক্ষ থেকে, এবং আপনি যেই মূল্যবান তথ্যগুলো আমাদের দিয়েছেন সেটা কিন্তু নতুন যারা খামারি তাদের জন্য অনেক উপকৃত হবে তারা, বা অনেক হেল্পফুল হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল পক্ষ থেকে। ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, অনেক ধন্যবাদ। আর আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যদি খামার করেন ভালো মতো জেনে বুঝে এবং সঠিক সময়ে সঠিক মেডিসিন ইউজ করবেন, এবং চেষ্টা করবেন যেন লস না খান। আচ্ছা দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারের মুখে তার সফলতার গল্প। আমরা তুলে ধরার চেষ্টা করেছি তার খামারের প্রথম থেকে যেসব সমস্যা এবং সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার আমাদের প্রতিবেদনের মাধ্যমে। দর্শক, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন নতুন খামারে গিয়ে নতুন নতুন যেসব খামারি রয়েছে তাদের অভিজ্ঞতা আমাদের প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।